আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা গণহত্যায় জড়িত কোম্পানিতে কেমব্রিজের গোপন বিনিয়োগ। তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মোদি নেতানিয়াহুর হেক্সাগন জোট পাকিস্তানের নিরাপত্তার জন্য কতটা উদ্বেগের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজা গণহত্যায় জড়িত কোম্পানিতে কেমব্রিজের গোপন বিনিয়োগ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ৪২০ কোটি পাউন্ডের বিশাল এন্ডাওমেন্ট ফান্ড থেকে ১৪ কোটি পাউন্ডেরও বেশি অর্থ এমন একটি তহবিলে বিনিয়োগ করা হয়েছে, যার অংশীদারিত্ব রয়েছে ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বিভিন্ন বিতর্কিত কোম্পানিতে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দেওয়া সাম্প্রতিক নথিপত্র বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। দীর্ঘ সময় ধরে গোপনীয়তার অজুহাতে বিনিয়োগের তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানানোর পর এই নথিপত্র বিশ্ববিদ্যালয়ের নৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। অনুসন্ধানে দেখা গেছে, কেমব্রিজ ইউনিভার্সিটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট গত বছরের শেষ প্রান্তিকে আইশেয়ার্স ইএসজি সিলেক্ট স্ক্রিনড S&P 500 নামক একটি তহবিলে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এই তহবিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরোক্ষভাবে পালানাতি টেকনোলজিস, ক্যাটারপিলার এবং জিই অ্যারোস্পেসের মতো কোম্পানির শেয়ারের মালিক হয়েছে। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ উচ্ছেদে সহায়তার গুরুতর অভিযোগ রয়েছে। জানা যায়, কেমব্রিজ বর্তমানে পালানাতি টেকনোলজিসে প্রায় ৮ লাখ পাউন্ড সমমূল্যের শেয়ারের মালিক। এই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত অংশীদার এবং তাদের সফটওয়্যার লেবাননে ইসরায়েলি পেজার হামলার মতো বিতর্কিত অভিযানে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। আঞ্চলিক ভূ-রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ইউনাগুনি দ্বীপে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার ঘোষণা দিয়েছে জাপান। জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন, ২০৩১ সালের মার্চের মধ্যে এই দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক মিসাইল সিস্টেম স্থাপন করা হবে। বিশ্লেষকদের মতে, জাপানের এই পদক্ষেপ চীনের সাথে দেশটির বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি সাংবাদিকদের জানিয়েছেন, ২০৩০ অর্থবছরকে লক্ষ্য রেখেই এই সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে। জাপানের এই সিদ্ধান্তকে একটি পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছেন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনার টাঙ্গেন মনে করেন, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আসন্ন ওয়াশিংটন সফরের আগে নিজের অবস্থান শক্ত করতেই টোকিও এই সময়টিকে বেছে নিয়েছে। মূলত তাইওয়ান ইস্যুতে জাপানের ক্রমবর্ধমান সামরিক সংশ্লিষ্টতা বেইজিংয়ের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবে জাপান ও চীনের মধ্যে তাইওয়ান নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তাকাইচি সরাসরি তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে কথা বলায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আগুন নিয়ে খেলা হিসেবে বর্ণনা করেছে। বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ইসরায়েল সফরের প্রথম দিনে দেশটির পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রতি তার দেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণ দিয়ে মোদি বলেন, ভারত পূর্ণ আস্থার সাথে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকে বর্বর হিসেবে আখ্যায়িত করে তিনি স্পষ্ট করে বলেন, কোনো লক্ষ্য বা আদর্শই নিরপরাধ বেসামরিক মানুষের হত্যাকাণ্ডকে চুক্তিযুক্ত করতে পারে না। ২ দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ২৫ ফেব্রুয়ারি ইসরায়েলে পৌঁছালে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ভারতকে একটি ভরসার প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং মোদিকে বন্ধুর চেয়েও বেশি একজন ভাই হিসেবে সম্বোধন করেন। তিনি বলেন, ভারত ও ইসরায়েলের সাধারণ স্বার্থ ও মূল্যবোধ একে অপরকে আরও কাছে নিয়ে এসেছে।
গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা থাকলেও মোদি তার ভাষণে ইসরায়েলের সাথে ভারতের অংশীদারিত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি গত নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগের প্রতি ভারতের জোরালো সমর্থনের কথা জানান। তিনি বিশ্বাস করেন এই উদ্যোগই মধ্যপ্রাচ্যে একটি টেকসই ও ন্যায়বিচার ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো আধুনিক খাতে দুই দেশের সমন্বয় আরও বৃদ্ধির অঙ্গীকার করেন তিনি। তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা রাখা কেবল একটি দ্বিপাক্ষিক সফর নয়, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। 2017 সালের ঐতিহাসিক সফরের পর দ্বিতীয়বারের মতো মোদীর এই ইসরায়েল ভ্রমণ এমন এক সময় ঘটছে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে অনেকটা কোণঠাসা। কিন্তু এই কূটনৈতিক তাইঙ্গাল ইসলামাবাদের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে তুলেছে। ভারত ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান এই কৌশলগত ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য একই সাথে নিরাপত্তা ঝুঁকি এবং কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। সম্প্রতি নেতানিয়াহু একটি হেক্সাগন বা 6 কোণ বিশিষ্ট জোটের ধারণা সামনে এনেছেন, যার কেন্দ্রে রাখা হয়েছে ভারতকে। এই জোটের ঘোষিত লক্ষ্য হল তথাকথিত উগ্র শিয়া অক্ষ এবং উদীয়মান উগ্র সুন্নি অক্ষ মোকাবিলা করা। যদিও নেতানিয়াহু সুন্নি অক্ষের দেশগুলোর নাম স্পষ্ট করেননি, তবে তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলো, যারা ইসরায়েলের গাজা নীতির তীব্র সমালোচক এবং সম্প্রতি সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে, তারা যে এই সংজ্ঞার লক্ষ্যবস্তু হতে পারে তা সহজেই অনুমেয়। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ইসরায়েলের গভীর অংশীদারিত্ব। ভারত বর্তমানে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র ক্রেতা। এবারের সফরে আয়রন বিম, উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র এবং আয়রন ডোম প্রযুক্তি হস্তান্তরের মতো স্পষ্টকাতর বিষয়গুলো আলোচনার টেবিলে রয়েছে।